আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি সেটা আমার গ্রাম কলিগ্রামের ঘটনা। ঘটনাটি একজনের সাথে ঘটে না, তবে ঘটনা যাকে নিয়ে কেন্দ্র করে তার নাম আনেরা বেগম। তাকে সবাই দাদি বলে ডাকত। তো মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি 1998 সালের। আপনারা সবাই ভালোভাবে জানেন যে 1998 সালে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো আগেই একটা ঘটনায় বলেছি যে আমাদের গ্রামটি পদ্মা নদীর তীরে, অর্থাৎ পদ্মার শাখা নদীর পাশে, মানে আমাদের গ্রামটি পদ্মা নদীর পাশ দিয়ে চলে যাওয়া একটি গ্রাম। ঘটনাটি যখনকার, তখন আমাদের গ্রামটি আরও নিচু ছিল। তখন মানে অনেক নিচু থাকলেও এখন অনেকটা উঁচু হয়ে গেছে। বন্যার পানি আগের মতো আর ঢুকতে পারে না। তো তখন মানে 1998 সালে সেই বন্যায় আমাদের গ্রামেও পানি ঢুকে পড়ে। এমন কোনো বাড়ি নেই যেখানে পানি ঢুকে পড়েনি। আমাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সব গ্রামেই পানি ঢুকে যায়। তো ঘটনাটি যে দাদির সাথে ঘটে, তিনি ছিলেন একজন বিধবা নারী এবং তিনি ছিলেন বন্ধ্যা। তার মানে তার কোনো সন্তান ছিল না, আর ওনার বয়স ছিল প্রায় 65 থেকে 70 বছর। তিনি তার খাবারের চাহিদা মেটাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাহায্য চাইতেন এবং দিন শেষে যা পেতেন তা দিয়ে বাজার করতেন। এবং পাশেই বিশাল বিশাল আমের গাছ ছিল, মাঠের পর মাঠ বিস্তৃত গাছ, এক পাশ থেকে আর এক পাশ দেখা যেত না। এখন সেই বাগানের কিছু অংশ আছে, সেখান থেকে তিনি লাকড়ি সংগ্রহ করতেন এবং রাতে রান্না করতেন। আবার পরের দিন সেম কাহিনী। এভাবেই চলতে থাকে তার জীবন। তো সেই ভয়াবহ বন্যা গ্রামে ঢোকার পর তিনি তার বাড়ি থেকে বের হতে পারতেন না এবং তিনি তখন থেকে প্রায় না খেয়েই থাকতেন। গ্রামের কোনো মানুষ বা পৌরসভার পক্ষ থেকে কিছু আসলে তাই খেত। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সেই বৃদ্ধার ঘর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তাই কয়েকজন মিলে ওনার বাড়িতে গিয়ে দেখে ঘরে কেউ নেই এবং ঘরের ভেতর থেকে অনেক পচা গন্ধ আসছে। আর ওনার বাড়ি একটু নিচু হওয়ায় ওনার বাড়ির ভেতরে পানি উঠে গিয়েছিল। সবাই বৃদ্ধাকে না পেয়ে মনে করেন হয়তো বৃদ্ধা খাবারের জন্য অন্য কোথাও গেছেন। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নেন। আসলে বৃদ্ধাটি অনেক দিন না খেয়ে থাকতে থাকতে অনেক দুর্বল হয়ে পড়েন এবং উনি ঘর থেকে বের হতে না পারায় একসময় মারা যান। ওনার মৃত্যুর ঘটনাটা আমরা পরে জানতে পারি, আপনারাও জানতে পারবেন। এভাবে অনেকটা সময় কেটে যায়। তখন বন্যার পানিও শুকিয়ে যায়। অনেক দিন পর তখনকার সময়ে একটা পাগল ছিল আমাদের গ্রামে। ওর নাম ছিল ঝাড়ু পাগল। তিনি প্রায়ই বলতেন এই দাদি আনেরার সাথে নাকি তার মাঝে মাঝে দেখা হয়। দাদি নাকি তাকে বলে, তোরা সবাই মরবি, কাউকে শান্তিতে থাকতে দেব না। সবাই পাগলের পাগলামি মনে করে হেসে উড়িয়ে দেয়। তো একদিন হয় কি, তখন যারই সন্তান সম্ভবা হন যিনি, তারই সন্তান কোনো না কোনোভাবে মানে মিসক্যারেজ হয়ে যায় আর কি। একদিন এক অন্তঃসত্ত্বা নারী রাতে বাড়ি থেকে বের হয়। বাড়ির একটু দূরেই বাথরুম, সেই কারণেই বের হন তিনি। এবং সেদিন তার স্বামীকে অনেক ডাকাডাকি করেন তিনি, তারপর স্বামী ওঠেন না এবং তিনি একাই বাথরুমের উদ্দেশ্যে রওনা হন। এবং হঠাৎ করেই তিনি দেখেন যে চারিদিকে শব্দ টব্দ সব কিছু বন্ধ, নিস্তব্ধ একটা পরিবেশ। কিছুক্ষণ পর টয়লেটের ভেতর থেকে তিনি শুনতে পান দূর থেকে কেউ আসছে, পাতার উপর খসখস শব্দ। তিনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোনো এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তিনি টয়লেটের ভেতর থেকে দেখতে পান যে ওইটি একটি বৃদ্ধা মহিলা, যিনি 2 মাস আগে হারিয়ে গেছেন বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি বা তিনি মারা গেছেন। তারপর ওই দাদি ওনার টয়লেটের দরজায় খুব জোরে জোরে ধাক্কাতে শুরু করেন। উনি দরজার কোনো একটা ছিদ্র ছিল যেখান দিয়ে তিনি দেখতে পান এবং দরজা ধাক্কা ছিল এবং তিনি বলেন যে তার খুব ক্ষুধা লেগেছে এবং তিনি তার বাচ্চাকে খেতে চান। অনেক দিন নাকি তিনি কিছু খাননি। এটা শুনে সে অন্তঃসত্ত্বা নারী অজ্ঞান হয়ে যান। এদিকে তার স্বামী তাকে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে দেখেন তার স্ত্রী টয়লেটের ভেতরে পড়ে আছে। তারপর হয়তো ভয় পেয়ে বা অন্য কোনো কারণে তার বাচ্চা সত্যি সত্যিই মিসক্যারেজ হয়ে যায়। এভাবে প্রায় 2 বছর গ্রামের কোনো মানুষের বাচ্চা হয়নি। যেই নারী অন্তঃসত্ত্বা হতো কোনো না কোনোভাবে সে ক্ষতিগ্রস্ত হতো, বুড়িকে দেখতে পেত, এরকম একটা ব্যাপার ঘটতো তার সাথে। এটা যদি একজনের হতো তাহলে ব্যাপারটা
হয়তো স্বাভাবিক একটা ঘটনা মনে হতো বা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হতো। যখন গ্রামের সব মানুষ দেখলো এবং সেটা যখন একজনের সীমাবদ্ধ থাকলো না, সব অন্তঃসত্ত্বা নারী যখন সেই বৃদ্ধাকে দেখতে পায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সত্যিই সেটা একটি ঘটনা। তাই গ্রামের বিভিন্ন মানুষ মিলে কবিরাজের কাছে যায়। একজন কবিরাজ আমাদের গ্রামে এসে বলে গ্রামে কোনো বদ জিনের নজর পড়েছে। তারপর তিনি গ্রামটিকে বন্ধ করে দেন। তারপর প্রায় 2 বছর 5-6 মাস আর কোনো সমস্যা হয়নি। ঠিক এতদিন পর এই সময়ে যাদের বাচ্চা জন্ম নিয়েছিল তারা সবাই ঠিকঠাক মতো তাদের বাচ্চা প্রসব করতে পেরেছেন। তখন আমার নিজের বড় চাচির এক মেয়ে সন্তান হয়। তো ওনারা অনেকদিন পর বাচ্চা পেয়ে অনেক খুশি। একদিন চাচি দুপুরবেলা রান্না বান্না করে ঘরের বিভিন্ন কাজ করতে করতে সন্তানকে শুইয়ে রেখে বাইরে যান। বাইরে থেকে হঠাৎ তিনি তার বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। দৌড়ে এসে দেখেন তার বাচ্চার পেটের মাংস কেউ যেন ছিঁড়ে খেয়ে চলে গেছে, আর পেট থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, আর বাচ্চার নাড়ি ভুড়ি সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে বাচ্চাটি মারা যায়। আমার বড় ভাইও সেখানে ছিল। চারিদিকে কি কষ্টের পরিবেশ তৈরি হয়েছিল তখন এটা বোঝানো যাবে না। অনেকদিন পর আমাদের পরিবারে একটা সন্তান আসে, কিন্তু সে মারা গেল, এইভাবে মারা গেল। এই ঘটনা কেন ঘটল কেউ বুঝে উঠতে পারে না। এইভাবে আরো কয়েকটা বাচ্চার নির্মম মৃত্যু হয়। শেষ যে বাচ্চাটা মারা যায় তিনি আমার সম্পর্কে প্রতিবেশী চাচি হন, তার বাচ্চা। তিনি ঘটনার দিন বাইরে থেকে ঘরে ঢুকতেই দেখেন তার বাচ্চাটিকে ওই বৃদ্ধা মহিলা তার মাথা বাচ্চার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কামড়ানোর মতো করে কিছু একটা খাচ্ছে। এই ঘটনা দেখে তিনি অনেক জোরে জোরে চিৎকার করেন। আশেপাশের মানুষজন কি হলো ব্যাপারটা দেখতে আসে, আর ওই চাচি ওনাদের সব খুলে বলেন। তখন গ্রামবাসী ভাবে বৃদ্ধা মহিলা হয়তো এখনো বেঁচে আছে এবং তিনি এই কাজগুলো করছেন। তারপর গ্রামে একটা মিটিং ডাকা হয়, সেই মহিলাকে ধরতে হবে, অর্থাৎ সেই বৃদ্ধাকে ধরতে হবে। 10-15 জনকে দায়িত্ব দেওয়া হয় এবং আমাদের চেয়ারম্যান চাচা আক্কাস আলীর বাড়িতে একটা মিটিং ডাকা হয়। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও সেই মিটিংয়ে ডাকা হয় এবং যারা সন্তান সম্ভবা তাদেরকেও ডাকা হয়। আর এই সব ঘটনার জন্য গ্রামের ছোট থেকে বড় সবাই আতঙ্কিত ছিল। তাই ওই সব মহিলা তাদের সন্তান সহ আক্কাস সাহেবের বাড়িতে থাকে, আর সবাইকে বলা হয় কেউ যেন রাতে না ঘুমায়। আর এদিকে 10 থেকে 15 জন ওই বাড়ির চারপাশে বিভিন্ন ঝোপ ঝাড়ে কেউ বা গাছের ডালে বসে থাকে। তারা 9টা-10টা পর্যন্ত পাহারা দিতে থাকে। রাত যখন ঠিক 12টা 30 তখন কয়েকজন দেখে দূর থেকে কেউ মাজা পাখা করে আসছে, ঠিক ওই মহিলার মতো। তারা আগেই বলে রেখেছিল কেউ যদি কোকিলের ডাক দেয় তাহলে যেন সবাই সেটা লক্ষ্য করে। তখন তাদের মধ্যে একজন কোকিলের ডাক দেয়, তখন সবাই চলে আসে এবং সবাই একই জিনিস দেখে। তারা দেখে ওই বৃদ্ধাটি ওই বাড়িটির দিকে যাচ্ছে। হঠাৎ কেন যেন সবাই একসাথে একই ঘটনা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তারা সবাই কেন যেন একসাথে ঘুমিয়ে যায় এবং কেন ঘুমিয়ে যায় এই ব্যাখ্যা পাওয়া যায়নি। আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে আপনারা বলবেন। হঠাৎ ওই বাড়ির সব মহিলা দেখে তাদের মধ্যে একজনের বাচ্চার উপর কেউ বসে আছে এবং তখন তারা চিৎকার শুরু করে এবং অবয়বটি চলে যায়। তখন তারা সবাই দেখে যে বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি। তারপর এসব ঘটনার পর অনেকে আমাদের এই গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য জায়গায় চলে যায়। আর যাদের ওপর দায়িত্ব ছিল যে 15 জন, তাদের ওপর গ্রামের মোড়লরা খেপে যায়, বলে তোমরা থাকতে কিভাবে ওই বুড়িটি আবার বাচ্চার উপরে হামলা করে। তারপর 15 জনকে বলে আমাদের আর একদিনও সময় নষ্ট করা যাবে না, ওই বুড়িকে ধরতেই হবে। সেই দিন রাতে তারা আবার পাহারা দেয় চেয়ারম্যান সাহেবের বাড়ি। সেই রাতে তারা দেখে আগের দিনের মতো ওই বুড়িটা আবার চেয়ারম্যান সাহেবের বাড়ির দিকে আসছে। তখন তারা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। তখন সেই বুড়িটি একটা বিকট আওয়াজ করে হাওয়ায় মিলিয়ে যায়। সকালে রাতের এসব ঘটনা সবাইকে বলা হয় এবং যিনি রাতে এসেছিল সে কখনোই মানুষ হতে পারে না, এটা তারা ধারণা করে, কারণ মানুষ হলে আমাদের ভেতর থেকে পালিয়ে যেতে পারত না। তখন গ্রামবাসী আবার একটা মিটিং ডাকে। এতে সিদ্ধান্ত হয় আবার কোনো হুজুরকে ডেকে এর সমাধান নিতে হবে, না হলে এই গ্রাম ত্যাগ করতে হবে। ঠিক তখনই একজন বয়স্ক ভিক্ষুকের মতো নোংরা পোশাক পরে আছে এমন একজন কেউ তাদের ওখানে আসেন।
তিনি বলেন, আমি এর সমাধান দিতে পারবো, তবে একটা শর্তে। আমাকে একটি অল্প বয়স্ক মেয়ে দিতে হবে, যেই মেয়েটির শরীরে আমি তাকে হাজির করব। তো সবাই ভাবে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, আমরা অল্প বয়স অর্থাৎ টিনেজার একজন লাগবে, এবং সেই টিনেজ একজনকে তার শরীরেই নাকি সেই বৃদ্ধাকে হাজির করা হবে। এই লোকটি কিন্তু গ্রামের কেউ চেনে না। তখন সবাই খুঁজে আমার বাড়ি একটু 5 মিনিটের পথ, একটা বাড়ি থেকে একটা মেয়ের মাঝে ওই লোকটি সেই বুড়ি মহিলাকে হাজির করে এবং লোকটি প্রশ্ন করে তিনি কেন গ্রামের বাচ্চাদের সাথে এমন জঘন্য অপরাধ করছে। তখন মেয়েটির ভেতর থেকে বলে, 1998 সালে যখন বন্যা হয় তখন তো কেউ আমার খোঁজ খবর নেয়নি, আমি না খেতে পেয়ে মারা গেছি, তারপরও কেউ আমার খোঁজ নেয়নি, আমার লাশ কবর ও জানাজা হয়নি, আমার সাথে এমন অত্যাচার হয়েছে, তাই আমি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেব না। তখন সেই লোকটি বলে, কি করলে তুমি শান্তি পাবে বলো, তাই করা হবে, এসব অবুঝ শিশুদের সাথে এমন জঘন্য অত্যাচার তুমি করো না। তখন সেই বৃদ্ধা মহিলাটি সেই যুবতীর কণ্ঠে বলে, আমার লাশটি এখনো আমার বাড়ির ঘরে মাটি চাপা পড়ে আছে, লাশটি তুলে জানাজা পড়িয়ে কবর দিলেই আমি শান্তি পাব। তখন তারা ওই বৃদ্ধা মহিলার ঘরের মাটি খুঁড়তেই কিছু হাড় পায় এবং জানাজা পড়িয়ে তাদেরকে কবর দেয়া হয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আর ওই লোকটি বলে, আমাকে আর কোনোদিন খুঁজে পাবেন না, তাই বলে তিনিও চলে যান। ওই লোকটি আবার কোনো জিন ছিল নাকি সেটা অজানা। তারপর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তবে ওই বুড়ির বাড়ির পাশে গেলে নাকি অনেকে এখনো মাঝে মাঝে কান্নার শব্দ শুনতে পান। ঘটনাটা শেষ হয় 2006 সালে। এই ছিল আমাদের গ্রাম কলিগ্রামের এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি একটি সত্য ঘটনা, গ্রামের সবাই এই ঘটনা জানেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। এরপরে তিনি লিখেছেন, তার নাম মোহাম্মদ ইখলাস শেখ বাপ্পি, কলিগ্রাম, বাঘা, রাজশাহী, পদ্মা নদীর শাখা নদীর পাশের গ্রাম। তারপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে জুজুর ঘটনাটা শুনেছেন না, অনেকটা সেই রকম একটা ঘটনা অনেকদিন পরে পেলাম, যে ঘটনাটি এরকম বাচ্চাদেরকে খেয়ে ফেলার ঘটনা, বাচ্চারা হারিয়ে যাবার ঘটনা, এবং এরকম ঘটনা আমি বিশ্বাস করি আপনাদের কাছেও আছে। যদি থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাবেন। আর আমাদের পাঠাতে হলে খুব সহজ একটা নিয়ম আছে, আপনারা জানেন সেটা, তারপরেও জানিয়ে দিচ্ছি। russell.bhut.com@gmail.com এখানে পাঠিয়ে দেবেন। আমাদের সামনে আরও অনেক প্ল্যান রয়েছে, কিন্তু আমরা একটা বই বের করছি আপনাদের জন্য, খুব তাড়াতাড়ি আপনারা সেটা হাতে পেয়ে যাবেন। আরও বেশ কিছু জিনিস আমরা নিয়ে আসতে চাই আপনাদের জন্য, সেটাও আপনারা খুব দ্রুত হাতে পেয়ে যাবেন। সুতরাং বেশি বেশি ঘটনা পাঠান, যাদের ঘটনা ভালো হবে তাদের ঘটনায় স্থান করে নেবে সেই বইটিতে। এবং আশা করছি আপনাদের যদি পাশে পাই, আমরা সামনের দিকে এগিয়ে যাবই, কোনোভাবেই থামব না। চলুন চলে যাই আমাদের পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhut.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন এবং Bhut.com-এর সঙ্গে আছেন। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমি চলে যেতে চাই আমার পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমি পেয়েছি গাইবান্ধা থেকে। আমি বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো আমরা এখনও জানতে পারিনি। অনেকে আমাদের এই প্রোগ্রাম হয়তো রেগুলার শোনেন, অনেক আগে থেকে শোনেন, কিন্তু মেসেজ যেমন করেন না তেমন ঘটনাও পাঠান না। এবং সেটার কারণ হচ্ছে অনেকের মধ্যে অস্বস্তি বোধ আছে, অনেকের সময়ের অভাব রয়েছে, নানা রকমের কারণ রয়েছে। আমি বলবো আপনারা যদি একটু কাইন্ডলি ঘটনা পাঠান তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গার ঘটনাগুলো, পৃথিবীর বিভিন্ন জায়গার ঘটনাগুলো আমি আসলে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর সেই জন্যই আমি চাইবো আপনারা আমাকে ইমেল করুন, যত বেশি সম্ভব ইমেল করুন, আপনার ঘটনা জানিয়ে দিন আমাকে। সেটা আপনার সাথে ঘটতে পারে, আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটতে পারে। আমি ভাবছি আজকে একটা
জমিদার বাড়ির ঘটনা আমি শেষের দিকে শুনিয়ে দেবো আশা করছি। সেই ঘটনাটাও আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যে কথা বলছিলাম যে এখন যে ঘটনাটি আমি প্লে করতে যাচ্ছি সেটি আমাকে পাঠিয়েছেন যিনি, তার বাড়ি গাইবান্ধা এবং তার নানার সাথে ঘটে গিয়েছিল এই ঘটনাটি, এবং সেই ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চলুন শুনে আসি ঘটনাটি। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, কারণ আপনি বরাবরই ভালো দলে থাকেন। আমি ভূত এফএম এর বিরাট বড় একজন ফ্যান ছিলাম। তো ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর খুব খারাপ লাগছিল। আপনি আবার আমাদের মাঝে ভূত.com নিয়ে হাজির হয়েছেন, তো বিষয়টা অনেক ভালো লেগেছে। শুধু আমার না, যারা ভূত এফএম এর ফ্যান ছিল সকলেরই অনেক ভালো লেগেছে। তো আমি কখনো ভূত এফএম এ ঘটনা শেয়ার করি নাই বা ভূত.com এর মধ্যে কখনো ঘটনা সিন করি নাই। তো এটাই আমার ভূত.com এ শেয়ার করা প্রথম ঘটনা হতে চলেছে। যদি ঘটনাটি সিলেক্ট হয় অবশ্যই আপনি শেয়ার করবেন। ঘটনাটা যদি সিলেক্ট হয়, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি সেগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পাঠানোর ট্রাই করব। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার বাসা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত গৈরি হরিণবাড়ি নামক একটি গ্রামে। ঘটনাটি যে আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 30 বছর আগে। তো আমি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো আমার নানার বাসার পরিচয়টা দিই। আমার নানার বাড়ি হলো রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ থানার একটি গ্রামে। তো ঘটনায় চলে যাই। ঘটনা যেদিন ঘটে, অর্থাৎ আমার নানার বাবা দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, প্রায় 110 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি যেদিন মারা যায়, তো তিনি মারা যায় ঠিক সন্ধ্যার দিকে তিনি মারা যায়। তো সন্ধ্যার দিকে মারা যাওয়ার পর আমার নানা তিনি চিন্তা করলেন তার বাবা মারা গেছে, তো কাফন তো আনতে হবে। কথা না বাড়িয়ে তিনি চিন্তা করলেন যে সে নিজেই যাবে কাফন আনতে। তো তার বাসা ছিল গ্রাম থেকে তাকে কাফন কাপড় কিনতে হলে পীরগঞ্জ থানা যে বাজারটা আছে তাকে সেখানে যেতে হবে। তো তার গ্রামটা ছিল অনেক ভিতরে, সেখান থেকে তাকে সাইকেল নিয়ে তিনি রওনা দিলেন কাফন কাপড় কেনার। তো তিনি বাসা থেকে বের হলেন সাইকেল নিয়ে, নর্মাল ভাবে তিনি যেভাবে এতদিন পীরগঞ্জ থানায় যে বাজার আছে সেখানে তিনি বাজার করতেন, ঠিক সেইভাবে তিনি রওনা দিলেন বাজার করার উদ্দেশ্যে। সেখানে এসে তিনি কাপড় কিনবেন। তো তিনি বাসা থেকে বের হন, সাইকেল নিয়ে ভালোভাবে বের হন। তো গ্রাম অঞ্চলের রাসেল ভাই আপনি খেয়াল করে দেখবেন যে নদী পারাপারের জন্য সাঁকো থাকে, সাধারণত সাইকেল নিয়ে হোক বা যে কোনো যানবাহন নিয়ে চলাফেরা করার জন্য সাঁকো। তো তিনি সাইকেল নিয়ে বেশ ভালোভাবে সেই সাঁকোর কাছে পৌঁছালেন এবং সাঁকো পার হয়ে তাকে পৌঁছাতে হবে পীরগঞ্জ থানার যে বাজার আছে সেখানে যেতে হবে। তাকে গেলে ওই সাঁকোটা পার হতেই সাইকেলে। তো তিনি ভাবলেন সাইকেলে যেভাবে পারে সেভাবে সাইকেল নিয়ে তিনি যখনই সাঁকোর উপর উঠলেন, তো ওঠার পরে তিনি নর্মালি দেখতে থাকলেন যে সাঁকোটা কাঁপাকাঁপি করতেছে। তো ভাবলেন কাঁপতেই পারে, বাসের তৈরি একটা সাঁকো, নর্মাল ভাবে এটা কাঁপতেই পারে, ব্যাপারটা তিনি নর্মাল ভাবে নিয়ে হতেই পারে, সাইকেল নিয়ে উঠতে হতেই পারে। তিনি আর কোনো কিছু না ভেবে সাইকেল নিয়ে ভালোভাবে সাঁকোটা ক্রস করে চলে গেলেন। এভাবে তিনি ভালোভাবে পীরগঞ্জ থানার যে বাজার আছে সেখানে পৌঁছালেন এবং দোকানে গিয়ে কাফনের কাপড় কিনলেন। তো কিনে তিনি যখন তার পকেট থেকে টাকা বের করতে যাবেন, দেখেন যে তার পকেটে কোনো টাকা নেই, অথচ তিনি বাসা থেকে টাকা নিয়ে বের হয়েছেন। তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না। তিনি বললেন যে কিভাবে কি হলো, আমি তো পকেটে টাকা নিয়ে বের হলাম। তো তখন সে খেয়াল করলো যে সাঁকোর ওখানে কাঁপাকাঁপি হলো, তখন আমার পকেট থেকে টাকা পড়ে গেছে কিনা। তখন সে ব্যাপারটা ভালো, হয়তো ওখানেই টাকা পড়ে গেছে। তো দোকানদার তার পরিচিত থাকায় দোকানদার তাকে বললো যে আপনি নিয়ে যান, সমস্যা নেই, পরবর্তীতে যে কোনো সময় এসে আপনি টাকাটা যে কোনো জিনিসে দিয়ে দেবেন, আপনি কাপড় নিয়ে চলে যান। তো উনি দোকানদারের সাথে কথা বলে কাপড় নিয়ে সাইকেল নিয়ে আবার ব্যাক করে আবার যখন ওই সাঁকোর কাছে আসলেন, তখন তিনি চিন্তা করলেন যে এখানে তখন আমার টাকাটা পড়ে যেতে পারে, একটু দেখি এখানে পড়ছে কিনা। তিনি দেখলেন যে এক সাইডে টাকাটা পড়ে, টাকাটা যেভাবে তিনি নিয়েছিলেন ওইভাবেই ভাগ করা এবং ওখানে টাকাটা পড়ে। তো তিনি টাকাটা ওখান থেকে নিলেন এবং চিন্তা করলেন এদিকে তো শুধু আমি যাতায়াত না, অনেকেই যাতায়াত, অনেক কিন্তু এদিকে চলাফেরা করে, তো টাকাটা এখন এইভাবে কি করে থাকলো, টাকাটা তো এখানে থাকার কথা না। তো তিনি আর ভাবলেন না, হয়তো কেউ নেয়নি বা কারোর জন্য হয়তো করেনি। তিনি ভালোভাবে টাকাটা হাতে নিয়ে তিনি নর্মাল ভাবে আবার বাসায় আসার জন্য তিনি যে পথটি বেছে নিলেন, ওই পথটি ছিল শর্টকাট একটা পথ, যে তাড়াতাড়ি যেন বাসায় পৌঁছাতে হয়। অলরেডি সে যখন সন্ধ্যায় বের হয়েছিল তখন প্রায় রাত 9টা বাজে। তো গ্রামের মধ্যে রাত 9টা মানে অনেক রাত।
অলরেডি কাপড় কিনে নিয়ে তিনি যখন ব্যাক করতেছিলেন, বেরোতে বেরোতে 9টা বেজে গেছে। তার একটু আছে, প্রায় 1 কিলোমিটার গেলেই তার বাসা। তো সেখানে 3 রাস্তার একটা মোড় আছে, 3 রাস্তার মোড়ে একটা বিরাট বড় বট গাছ। আসল ঘটনাটা ঘটে এখানে। তিনি যখন বট গাছের নিচে আছে, হঠাৎ মনে হলো তার সাইকেলটা কেউ আটকায়, সাইকেলটা কেউ দাঁড় করাচ্ছে, যে সাইকেলটা সে পেডাল দিচ্ছে কিন্তু সাইকেল আর আগে যাচ্ছে না। তো সেখানে এসে থেমে গেল। থেমে যাওয়ার পরে মানে থেমে গেছে বলতে কি তার অনুভব হচ্ছে যে সাইকেলটা কেউ আটকাইছে, সে প্যাডাল করতেছে কিন্তু সাইকেল আর আগে যাচ্ছে না। ধীরে ধীরে সে খেয়াল করলো যে তার শরীরের উপর তার আর কোনো কন্ট্রোল শক্তি নাই, সে প্যাডালও করতে পারতেছে না, প্লাস সাইকেলটা এগিয়ে নিয়ে সেটা তো সম্ভবই হচ্ছে না। তো হঠাৎ সে লক্ষ্য করলো যে সাইকেল সহ তার দেহটা, মানে তিনি নিজে সাইকেলের উপর বসে আছেন, সাইকেলটা সহ, এবং তিনি নিজে উপরে উঠে যাচ্ছেন, মাটি থেকে অনেক উপরে উঠে যাচ্ছেন। ধীরে ধীরে তিনি বিষয়টা খেয়াল করতে থাকলেন যে তিনি বট গাছের একটা ডালের উপর ধীরে ধীরে উঠে গেলেন মাটি থেকে, অটোমেটিক। তিনি বুঝতে পারলেন না তার সাথে কি করতেছে, যেটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে যে কেউ না এখানে, কাউকে আমি দেখতেছি না, আমি কি করে উঠে যাচ্ছি। তো তিনি হঠাৎই নিজেকে দেখতে পেলেন যে মাটি থেকে তিনি বট গাছের উপরে অলরেডি উঠে গেছেন। হয়তো তার মানে তিনি চিল্লাবেন না কি করবেন এটা তার মনে আসতেছিল না, তার আর কোনো শক্তি পাচ্ছিল না, সে তার নিজের দেহকে কন্ট্রোল করবে এই শক্তিটা নাই, প্লাস সাইকেলের উপরে সে অলরেডি বসে আছে। এইরকম অবস্থাতেই সে বটগাছের একটা ডালার উপরে উঠে গেছে। তো তখন সে মনে মনে ভাবতে থাকলো যে আমি নিজেকে তো বাঁচাতে হবে, এইভাবে তো আমি কি হবে, এখানে কি করতে চলেছে আমার সাথে, আমি তো কিছু বুঝতে পারবো। তখন সে মনে মনে যতটুকু পারে যে দোয়া করতে পারে তিনি মনে মনে সব মানে উচ্চারণ করতে থাকলে, বা যতটুকু পারে পড়তেছিলেন। তো হঠাৎ পড়তে পড়তে তিনি খেয়াল করলেন যে তার শরীরে আবার শক্তি ফিরে আসছে। যে নর্মাল ভাবে ছিলেন সেই নর্মাল ভাবে তার শরীরে শক্তি ফিরে আসতেছে, প্লাস স্বাভাবিক হচ্ছে। তো স্বাভাবিক হতে হতে হঠাৎ করে তিনি বটগাছ থেকে নিচে পড়ে যান, একদম সাইকেল সহ তিনি বটগাছ যে ডালে ছিলেন ওখান থেকে নিচে পড়ে যান। সাইকেলটা একদিকে পড়ে যায়, তিনি আরেকদিকে পড়ে যান। সাইকেলটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়, প্লাস তার এক সাইড হয়ে তিনি পড়ে যায়, এক হাত হয়ে পড়ে যাওয়ার ফলে তার এক হাত তার শরীরের নিচে পড়াতে সে হাতটা ভেঙে যায়, তারপর যে পাশ হয়ে পড়ে ওই পাটা ভেঙে যায়। তো তিনি আর ওখান থেকে উঠে দাঁড়ার মতো তার আর কোনো শক্তি ছিল না। তো ওখানে তিনি চিল্লাচিল্লি করেন। তো ওখানে বটগাছের সাথে একটা বাসা ছিল একটু দূরে, সেখান থেকে লোকটা চিল্লাচিল্লি শুনে চলে আসার পরে তাকে উদ্ধার করে তাকে বাসা পর্যন্ত নিয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার পরে তিনি বাসায় ভালোভাবে যান, তাকে ঘটনা সব এই লোকটাকে বলেন যে এই ঘটনা। লোকটা বলে যে এখানে অনেক সাথে অনেক ঘটনাই ঘটে থাকে, ব্যাপারটা সেটা কঠিন কিছু না, এটা নর্মাল ভাবেই তিনি তাকে বোঝালেন, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তো তাই ওই লোকটা কি তাকে আমার নানাকে ধরে ধরে ভালোভাবে বাসায় নিয়ে গেলেন। রাসেল ভাই এই ছিল মূল ঘটনা, যেটা আমি বলতে চাচ্ছিলাম। আজকের মতো এই ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছি। যদি ঘটনাটি আমার সিলেক্ট হয় বা প্রচার করার মতো হয় তো ঘটনাটি প্রচার করবেন। পরবর্তীতে আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ঘটনাটি যদি সিলেক্ট হয় ইনশাল্লাহ আমি আমার ঘটনাগুলো কাছে যে ঘটনাগুলো ধীরে ধীরে আপনার সাথে শেয়ার করব। আমি আর কথা না বাড়াই, রাসেল ভাই ভূত.com দীর্ঘজীবী হোক, একটা ভালো প্রোগ্রাম যা আমাদেরকে এই করোনার মতো একটা সময়ের মধ্যেও আমাদের মাঝে কিছুটা সময় হলো ভালো বিনোদন দিয়ে থাকে, বা ঘটনাগুলো শুনি আমাদের ভালো লাগে। রাসেল ভাই আমি চাই ভূত.com দীর্ঘজীবী হোক, এইভাবেই আপনি আমাদের পাশে থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Put.com. The fear returns with Russell. আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই। ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদেরকে কেমন মানুষ মনে হয়? আজকের আমাদের ফেসবুকে যে পোস্ট আছে সেই পোস্টের নিচে আপনারা জানিয়ে দিন সেটা। এবং সেই সাথে আমরা সবাই মিলে একটা শপথও করতে পারি যে আমরা কোনোদিন এই ধরনের খারাপ কোনো কাজ কখনো করব না, এইরকম ধরনের খারাপ কাজ করে অন্যকে ক্ষতিগ্রস্ত করব না। কারণ ব্ল্যাক ম্যাজিক যিনি করেন তিনিও কিন্তু সমানভাবেই ক্ষতির সম্মুখীন হন, তাকেও অনেক কিছু হারাতে হয় জীবন থেকে।
এবং দেখেন যারা ব্ল্যাক ম্যাজিক করেন বা এই সমস্ত কালো জাদু চর্চা করেন তারা কিন্তু জীবন থেকে বিচ্ছিন্ন, তারা বেশিরভাগই পরিবার থেকে বিচ্ছিন্ন এবং তাদের মৃত্যু হয় নির্মম মৃত্যু। তো আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকব। তবে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন সেই সমস্ত ঘটনার কোনো তথ্য বা কোনো বিবরণ যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা পুরোপুরি আপনার ব্যাপার। আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/russell.স্বাধীন। আমি প্রতি মুহূর্তে নিজেকে পরিবর্তন করি, প্রতি মুহূর্তে নিজেকে ডেভেলপ করি শুধুমাত্র আপনাদের যোগ্য হওয়ার জন্য, আপনাদেরকে এতটুকু বেশি আনন্দ দেওয়ার জন্য। যেদিন এপিসোড ভালো হয় তার পরের দিনের চ্যালেঞ্জটা কিন্তু আরও অনেক বেশি, অর্থাৎ আজকের এপিসোডটি আরও বেশি ভালো হতে হবে, তাই না? যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে থাকি। আমরা ছিলাম ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গে, এবং ব্ল্যাক ম্যাজিক কি জঘন্য সেটা আমরা সবাই জানি, এবং এই রকমই একটা ঘটনা আমরা এখন প্লে করব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদের কাছে আরও অনেকগুলো ঘটনা রয়েছে বিভিন্ন বিষয়ে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, এবং আমি যেটা বলছিলাম যে জমিদার বাড়ি থেকে শুরু করে সব ধরনের ঘটনায় আমরা আস্তে আস্তে প্লে করব। আশা করছি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। চলুন শুনে আসি আমাদের আজকের এই এপিসোডের তৃতীয় ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সিলেটের মরিয়া থেকে বলছি। ভূত.com শুরু থেকেই শোনা, ভূত FM এর আগে অনেক বছর ধরে শুনে আসছি। তো আজ আমি আমার নিজের ফ্যামিলির সাথে ঘটা একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাব। তো সম্ভবত কারণে আমি আমার নাম, ঠিকানা কোনো কিছুই বলছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2015 সালে কোনো একটি রাতে ঘটেছিল। সব অন্যান্য দিনের মতনই আমি নিজে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। হঠাৎ মাঝরাতে আম্মুর গুঙ্গানোর শব্দে আমার ঘুমটা ভাঙে। তো আমি সরাসরি আম্মুর রুমে চলে যাই, আব্বু রুমে চলে যাই। তো ওখানে গিয়ে রাসেল ভাই দেখলাম যে আম্মু ওয়াশরুমের যে ফ্লোরটা ওইখানে বসে প্রচুর বমি করতেছিল। তারপর অবস্থা অবনতি দেখে আব্বু আম্মুকে নিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় তৎক্ষণিক। তো আম্মুর সমস্যাটা বেসিক্যালি ছিল, আম্মু যেটা বলল যে মাথা ঘোরাচ্ছিল হঠাৎ করে, মানে একদম সুস্থ ছিল আমরা সবাই একসাথে রাতে ট্রেনে করলাম, একদম আম্মু ঘুমোতে গেল। ঠিক ফজরের আগ দিয়ে ঘটনা, আম্মু নামাজ পড়ার জন্য উঠেছিল, হঠাৎ করে আম্মুর মাথা একটা ঘুরান দেয়। তো মাথা ঘুরে আম্মু ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে আম্মু কোনো রকমে বাথরুমের কাছে গিয়ে প্রচন্ড বমি করতে থাকে। আর আম্মু বললো যে প্রচন্ড পেটে ব্যথা ছিল আর বমি ছিল, মাথা ঘুরেছিল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার হসপিটালাইজড করার জন্য বলছিল। তো আমাদের বাসায় অন্য আর কোনো মহিলা মেম্বার ছিল না যে হসপিটালে দেখাশোনা করার জন্য, আমি আমার ভাইয়ের ছিলাম আর আব্বু ছিল। তো আব্বু তো অফিসিয়াল কাজে থাকা লাগে, তো আমি আর ভাইয়ের তো আম্মুকে একা হসপিটালে দেখা সম্ভব না। তো আমরা বললাম যে পাশের বাসায় আনতে, সেজন্য বললাম যে আম্মুকে বাসায় স্যালাইন লাগিয়ে দিতে। তো ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিলেন বাসায়। তো এর মাঝে বলে রাখি রাসেল ভাই, হাসপাতালে যাওয়ার সময় আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। তো অনেকগুলো টেস্ট করানোর পর কোনো কিছু ধরা পড়েনি। তো ডাক্তার বললেন যে স্যালাইনটা চলুক, আর যদি কোনো সমস্যা হয় তাহলে, যেহেতু হাসপাতাল থেকে আমাদের বাসাটা খুব কাছাকাছি ছিল, 5 মিনিটের দূরত্ব ছিল, সেজন্য ডাক্তার বললেন যে কোনো সমস্যা হলে যেন আমরা হাসপাতালে যোগাযোগ করে বানিয়ে। তো বিকালের দিকে না রাসেল ভাই, দুপুরের দিকে, মানে স্যালাইনটা সকালে এসে লাগিয়ে দিয়ে যায় ডাক্তার। সারা রাত হাসপাতালে ছিল এবং সকালের দিকে আম্মুকে বাসায় নিয়ে আসা হয়, স্যালাইন লাগিয়ে দেওয়া হয়।
11টা কি 11:30টার দিকে আম্মুর প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। তো গরমের দিনে রাখেন ভাই, আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়েছিল এবং হঠাৎ আম্মুর মুখ শরীর সবকিছু কালো হয়ে আসতেছিল। তো এটা দেখে আপনার সাথে সাথে ডাক্তারকে ফোন করি। ডাক্তার বলে স্যালাইনটা খুলে দিতে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে হাসপাতালে নিয়ে আসার জন্য। তো আমরা হাত পা মালিশ করে দিচ্ছিলাম, শরীর ঠান্ডা হয়ে আসতেছিল। তো সেই জন্য জ্বরটা তখন অনেকটা ছেড়ে দিয়েছিল, কিন্তু শরীর প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল হঠাৎ করে। তো হাত পা মালিশ করে দিচ্ছিলাম রাসেল ভাই, তখন হঠাৎ আম্মু বললেন যে আমাকে ইশারায় বললেন যে আমাদের পাশাপাশি একজন আমাদের মসজিদের ইমাম রয়েছেন, তো ওনাকে ডাক দাও। তো আমি গেলাম, হুজুরের কাছে গেলাম, হুজুরকে বললাম সব কিছু। হুজুর বললেন যে আসরের নামাজের পরে হুজুর আসবেন। তো যথারীতি হুজুর আসলেন আমাদের পর। আসার পর হুজুর এসে বাসায় যখন আসলেন, আসার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর হুজুর আম্মুকে দেখলেন, দেখে একটা বোতলে পানি পড়া দিলেন, একটা তাবিজ দিলেন, আর বললেন যে পানি পড়াটা যখন খাবে, পানিটা হুজুরের যে পানিটা দিয়েছেন সেটা যখন খাবে, সে পানিটা খাওয়া মানে একটা নির্দিষ্ট টাইমে পানিটা খেতে হবে। ধরেন যদি 4টার দিকে খাওয়া হয়, ঠিক 2 ঘন্টা পর, মানে যখনই খাবে ঠিক 2 ঘন্টা পরেই পানিটা খেতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না, এবং তাবিজটা সাথে রাখতে হবে। আর হুজুর বলছিলেন যে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 3 দিন পরে আম্মু যেন হুজুরের সাথে দেখা করে। তো এরকমই ওষুধ, তারপর হুজুরের পানি একসাথে চলছিল সবকিছু। তো আল্লাহর রহমতে 3 দিনের ভিতরে আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো আম্মু হুজুরের কাছে আবার যান। তো যাওয়ার পর হুজুর বললেন যে কিছুদিন আগে তোমাদের এই ফ্যামিলির একজন তোমাদের বাসায় আসছিল। তো বললে রাখি রাসেল ভাই যে আমাদের ফ্যামিলিতে আম্মু অসুস্থ হওয়ার আগের দিন আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার, আমি তার নাম উল্লেখ করছিলাম, সে আমাদের বাসায় এসেছিল। আসার পর আমাদেরকে দেখে শুনে, মানে আমাদের সাথে আসার পর যেহেতু আমাদের আত্মীয়র মধ্যে, তো আসেন, আসার পর আড্ডা দেন, তারপর চলে যান নর্মালি একদম। হুজুর বলেন উনি যখন আসছিল, ওনার সাথে উনি কি বলবো রাসেল ভাই, আসলে এটা বলতে আমার গাটা কাটা দিয়ে ওঠে রাসেল ভাই। উনি নাকি কবর থেকে মাটি, মানে সদ্য দাফন করা কবর থেকে মাটি, উনি উলঙ্গ অবস্থায় ওই মাটিটা আনে এবং ওটা দিয়ে নানা রকম রিসোর্সের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করায়। আর ব্ল্যাক ম্যাজিক যার মাধ্যমে করায় সেটা হচ্ছে আসামের এক তান্ত্রিকের মাধ্যমে করায়, এবং এটা এমনভাবে করায় যে ঠিক সময়, মানে 2 ঘন্টা পর পর আম্মুর অবস্থা আরো অবনতি হবে। তো হুজুর বলে যে এতক্ষণে আম্মুর, মানে যদি হুজুর যখন বলেন যে হুজুর যখন দেখতে গিয়েছিলেন তখন এতক্ষণে আম্মুর মরে যাওয়ার কথা, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা, কারণ ভাই রাসেল ভাই আমরা সবাই জানি যে বাঁচা মরা সবই আল্লাহর হাতে। আর হুজুর যেটা বললেন যে যেই তাবিজটা করা হয়েছে, যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, অতক্ষণে আম্মুর মরে যাওয়ার কথা, কিন্তু আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় কোরআন তেলাওয়াত করতো। সেজন্যে আল্লাহ অশেষ রহমতে আম্মুর এখনো পর্যন্ত শত কষ্ট সহ্য করার পরও টিকে রয়েছেন। এবং হুজুর বললেন যে এটা ভাঙা হুজুর পক্ষে অনেক কষ্টকর ছিল হুজুর। তো এটা ভাঙার পর রাসেল ভাই, তো আম্মু চলে আসলেন বাসায়। বাসায় আসার পর আম্মু অনেকটা, আমরা সবাই ভেঙে পড়ি যে রাসেল ভাই আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার ফ্যামিলিগত শত্রুতার কারণে এত খারাপ একটা কাজ করবে। আর রাসেল ভাই এটা যে মানে ওনাকে গিয়ে বলা হবে বা ওনাকে কোনো আইনি ব্যবস্থার মাধ্যমে কোনো কিছু করা হবে, রাসেল ভাই সেটা আসলে ভাই কোনোভাবে হয়ে উঠছিল না। কারণ রাসেল ভাই এগুলা প্রুফ কারোর সাথে, অনেক কেউ বিশ্বাস করে রাসেল ভাই, কেউ বিশ্বাস করে না, এগুলা প্রুফ হিসেবেও মানা হয় না রাসেল ভাই, আর এটা কোনো বিচারও নাই। তো যে করছে সে তো কুফুরি করছে রাসেল ভাই। আমরা তো রাসেল ভাই এটা ইসলামিক মাইন্ডে, ইসলামিক শরীয়তের মধ্য থেকে সেটা ফেস করতে হইতেছে, সেটাকে প্রতিরোধ করতে হইতেছে রাসেল ভাই। তো উনি এখন পর্যন্ত রাসেল ভাই সেই করেই যাচ্ছে রাসেল ভাই। আর আমরা অসহায়ের মতো শুধু রাসেল ভাই সেটাকে সাফার করে দিতেছি রাসেল ভাই। এখনো আমাদের বাসায় অনেক
অবিশ্বাস্যকর ঘটনা ঘটে, ফ্যামিলি মেম্বারের মধ্যে পরিবর্তন হঠাৎ করে চলে আসে, সবাই হঠাৎ করে রাগান্বিত হয়ে যায় একজন আরেকজনের উপর। তো রাসেল ভাই মানে একটা মানুষের কতটা বিকৃত মস্তিষ্ক হলে একটা মানুষ আরেকটা মানুষের উপর এই ধরনের আচরণ করতে পারে ভাই, আসলে রাসেল ভাই এটা আমার বোধগম্যে আসে না যে কিভাবে মানুষ এটা করে। আর রাসেল ভাই যারা সাফার করে তারাই বুঝতে পারে যে ভাই এটা আসলে কতটা কষ্টকর, কতটা কষ্টদায়ক। রাসেল ভাই এমন একটা মাস নয় যে রাসেল ভাই যেটা আমাদের ফ্যামিলিতে ব্ল্যাক মিউজিক করার পর কোনো একটা প্রভাব পড়ে না। হয়তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমরা যারা ভাই আছি, আপু আছে, আম্মু আছে, ওদের মধ্যে ঝগড়া হয় বা আমরা কথা শুনলাম আমাদের বাবা মার। তো রাসেল ভাই এরকম ভাবেই চলতেছে দিনের পর দিন। আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো আপনার কাছে ভালো সাজেস্ট থাকে যে কোনো একটা ভালো মিউজিককে দিয়ে আমরা একটা পার্মানেন্ট কোনো একটা করতে পারবো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। ভোট.com দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রাসেল ভাই। আল্লাহ হাফেজ। Spirit, be here with me.